আমি তো জার্মানিতে 5.5 বছর চাকরি করছি, তারপরে এখন নিউ ইয়র্কে আসছি। জানি না এখানে কতদিন থাকবো, থাকতেই চাই আমি এখানে, হয়তো বাংলাদেশে আবার ফেরত যাবো। কিন্তু আমি যতবার বিদেশে আসছি, এটা কিন্তু এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় জানতে চায় যে আমার কাছে আসলে কত টাকা আছে। আমি যতবার এখানে বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট করি, তারা জানতে চায় একটা নির্দিষ্ট পরিমাণে টাকা, এবং সেটা খুব বেশি টাকাও না, আপনি সেটি জানেন। 7-8 হাজার টাকার বেশি, $7-8 বা ইউরোর বেশি হলেই তারা জানতে চায় যে তুমি টাকাটা কোত্থেকে পাইছো, আমাকে এটা দেখাও। তো এই নিয়ম যেটা আমার ক্ষেত্রে খাটে, সেটা কি যারা এখানে এসে টাকা রাখে, বাড়ি কিনে, তাদের ক্ষেত্রে খাটে না? তারা টাকাটা আনে কেমনে? মানে শুধুই হুন্ডি, মানে বাংলাদেশের হুন্ডি কি এত স্ট্রং? আমি তো আমি নিজে যেহেতু এইভাবে টাকা নিয়ে যাই না, কাজে আমি জানি না আসলে তারা কিভাবে নিয়ে যায়। আমি এটুকু বলতে পারি যে আমি আমার স্ত্রী, বিশেষ করে আমরা যখন ফ্রি মানুষ ছিলাম, প্রচুর ঘুরতাম বাইরে, সরকার যেটুকু অ্যালাউ করে ক্যাশ নিয়ে যেতে, আমরা সেই টাকা নিয়ে যেতাম। কখনো কখনো এমন হয়েছে যে $2000 ফেরত হচ্ছে, আমার একটা কি যেন অ্যাকাউন্ট বলে, ওখানে সেটা জমা করে দিয়েছি। কখনো আমার মেয়ে বিদেশে থাকলে তাকে হয়তো $500 দিয়ে এসছে যে তুই এটা খরচ কর। এটুকু আমাদের সীমা এ পর্যন্তই। কাজে এই যে $বিলিয়ন কিভাবে যে পাচার হয়, এটা আরো বড় বিশেষজ্ঞরা বলতে পারবেন, যারা ওই আপনার এসব নিয়ে কাজ করেন বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য জায়গাতে, তারা বলতে পারবেন যে আসলে কি হয়। না, আমি যখন এটি আসলে সিরিয়াসলি জানতে চাই, তখন তারা বলে যে ভাই এটা তো খুব ইজি, এটা তো হুন্ডি, আপনার কত টাকা লাগবে, কত টাকা কোথা থেকে নিতে চান আমাকে দেন, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। ভাই আপনাকে দেন, আমি দিয়ে দিচ্ছি, মানে ইজ ইট দ্যাট ইজি যে আমার কাছে বাংলাদেশে 2 কোটি টাকা থাকলে আমি 2 লাখ ইউরো করে নিয়ে আসতে পারবো? ইট ইজ দ্যাট ইজি, আই ক্যান অ্যাসিওর ইউ। মানে স্টিল এটা কি এখনো এত ইজি? মানে আমি আপনাকে বলি, আমি প্রত্যেকেই জানি আমাদের কিছু বন্ধু বান্ধব মাইগ্রেট করে চলে গেছে, তারা এখানে তাদের অ্যাপার্টমেন্ট ছিল বিক্রি করে টাকাটা নিয়ে গেছেন। নিশ্চয়ই এভাবেই নিয়েছেন, নিশ্চয়ই অত কঠিন না নিয়ে যাওয়াটা, কাজে তারা নিয়ে যেতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে নিয়ে যে গেছেন, তারপরে ওখানে গিয়ে তো তাদের এটাকে রাখতে হচ্ছে ব্যাংকে অথবা বাড়ি কিনতে হচ্ছে। তখন তো তাদেরকে জিজ্ঞেস করার কথা যে তারা কোথায় পেলেন টাকাটা। সেই জিজ্ঞেস করার প্রসেসটা অত্যন্ত দুর্বল, এটা আমি জানি। প্রায় কিছু জিজ্ঞেস করা হয় না, বাড়ি কিনছে, বাস বাড়ি কিনছে, খুব ভালো কথা, এরকম আর কি। আমাদের এখানে যেমন মাঝে মাঝে অ্যাপার্টমেন্ট কেনার জন্য ছাড় দিয়ে দেওয়া হয় যে নো কোশ্চেনস আস্কড, অনেকটা ওই ধরনের ব্যাপার ওখানে দাঁড়িয়ে গেছে। এই লিকেজটা বন্ধ করার কোনো প্র্যাকটিক্যাল উপায় কি আছে? মানে এটা তো একটা লিক না, আমরা একদিকে বলতেছি হচ্ছে যে আমাদের মানে মূল্যবান বৈদেশিক মুদ্রা, তারপর আরেকদিকে যদি এই লিকটা থেকেই যায়, তাহলে তো চৌবাচ্চা থেকে পানি বেরিয়েই যাবে। আসলে একটা কথা আমি আপনাকে এখানে বলি, যেভাবে অর্গানাইজড ওয়েতে অর্থনীতিকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছিল, সেই টাকা তো দেশে থাকতে পারে না, সে তো বিদেশে যাবেই। অর্থাৎ বিদেশে যাওয়ানোর জন্যই এই লুটপাট অ্যালাউ করা হয়েছিল, ব্যাংকগুলিকে শেষ করে দেওয়া হয়েছে। 2700 কোটি টাকা 3 জন ইয়াং বিজনেসম্যানকে দিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নাই। একদিনে 2700 কোটি টাকা দেওয়া হয়েছে 3 জনকে, 900 কোটি টাকা করে, তাদের কোনো ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। কি জন্য দেওয়া হয়েছে? তারা যাতে এই টাকাটা পাচার করে দিতে পারেন। আপনি যখন জিনিসটাকে শক্ত করবেন, ব্যাংকিং এবং এখানকার দুর্নীতি বিরোধী অভিযানকে যখন শক্ত করবেন, তখন ধরুন কেউ $2000-5000 নিয়ে গেল আর রেখে আসলো, এটাতে কোনো সমস্যা হবে না, অর্থনীতি সেটুকু সহ্য করতে পারবে। এটা হলো যে বিলিয়ন ডলার যেটা পাচার হয়েছে, সেটাকে আপনার বন্ধ করতে হবে। এটাই হলো মূল দিক। এটা করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট শক্ত ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে, মানে এটার একটু আওয়ামী লীগ আমলের অর্থনীতি নিয়ে একটা শ্বেতপত্র প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া হয়েছে, আপনাদের কাছে, মানে আপনাদের কাছেও নিশ্চয়ই এটা পৌঁছেছে। আমার কাছে এখনো পৌঁছেনি, কিন্তু মূল বিষয়গুলো আমরা জানি। ইন্টারেস্টিং। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেখে থাকলে মানে আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো যে আপনার কাছে। দেবপ্রিয় আমার বন্ধু মানুষ, কাজে সে যখন এটা সার্কুলেট করবে তখন নিশ্চয়ই আমাকেও একটা কপি দেবে। আচ্ছা, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা, মানে আমি যদি শূন্য টুন্যগুলি ঠিক মতো বুঝে থাকি, 28 লাখ কোটি টাকা। এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন? মানে এটা আনার কি কোনো উপায় আছে? এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি, মানে ঠিক জনসভার কথার কথা না, মানে আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব, মানে চাইলে দিবে কি? প্রথম, আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না, এই 28 লক্ষ কোটি টাকা ফেরত আনা যাবে না। কিন্তু এর আংশিক ফেরত আনা সম্ভব হতে পারে যদি আমরা, এটা কিন্তু আলটিমেটলি লিগ্যাল প্রসেস, মনে রাখতে হবে আমাদের, কূটনীতি শুধু না, আলটিমেটলি কিন্তু আইনের মাধ্যমে কাজটাকে করতে হবে। এবং যেসব এগ্রিমেন্টস আছে ওয়ার্ল্ড ওয়াইড করাপশনের এগেইনস্টে বা আমাদের বাইলেটারাল অনেক ক্ষেত্রে থাকতে পারে, সেগুলিকে ব্যবহার করে কিন্তু কাজটা করতে হবে। তাতে করে আমি মনে করি আংশিক ফেরত আনা সম্ভব হবে, হয়তো সেটা বেশ একটা বড় অংশ আনা সম্ভব হবে, যদি আমরা
সফল হই এবং সাফল্যজনকভাবে জিনিসটাকে পার্সু করতে পারি। শুনেন, টাকা যার কাছে যায় সে কিন্তু সহজে ফেরত যাক এটা চায় না, আনটিল এন্ড আনলেস তার আইনে সেটাকে খুব শক্ত একটা বাধা নিষেধ দেওয়া থাকে যে না, এই টাকা নেওয়া যাবে না, এটাকে ফেরত দিয়ে দিতে হবে। এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না। কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ এটা চুরির টাকা, এটা বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। এরকম সিদ্ধান্তের আগে কিন্তু টাকাটা আপনি আনতে পারবেন। কাজেই এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য আইন কানুন আছে, সব মিলিয়ে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আমরা কতটা সফল হতে পারি। কালকেই সাফল্য আসবে এটা মনে করা উচিত না, কিন্তু আমাদেরকে পার্সু করে যেতে হবে যাতে করে অন্যরা ডিসকারেজ হয়। প্রথম কথা ওই যাতে ওই মানে ছিদ্রটা যাতে ছোট হয়ে আসে, প্লাস অন্তত ডিসকারেজ হয় মানুষ বাইরে টাকা পাঠানোর ব্যাপারে। আপনার কাছে কি মনে হয় যে শ্বেতপত্রটা আপনি এখনো দেখেন নাই, কিন্তু আমি কিন্তু দেখছি, এটা ইন্টারেস্টিং। আমার একজন মানে এমনকি প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে, আনুষ্ঠানিকভাবে যাওয়ার আগে। তো আপনার কাছে কি মনে হয় যে এই 23,400 কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে, যেটাকে আমরা আসলে 28 লাখ কোটি টাকা বলতেছি, এটাকে একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে? কারণ এত টাকা দুর্নীতি হইলে, মানে নাসিরুদ্দিন হজ্জার গল্প আছে না, এইটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই, আর বিড়ালটা হয় তাহলে মাংসটা কই, মানে এইটা যদি আসলে পাচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি? মানে মানে আমি দেখা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেকগুলি জায়গা আসলে ঠিক মানে বিশ্বাস্য কিনা এটা আসলে পরীক্ষা করে দেখার দাবি রাখে নাকি একটা বড় না। অবশ্যই শুনুন, একটা শ্বেতপত্র মানেই যে এটার প্রতিটা তথ্য একেবারেই নিখাত এবং নিশ্চিত ভাবে হবে তেমন তো কথা না। তারা সময় হতে পেয়েছিলেন জাস্ট 2.5 মাস, তাই না? এর মধ্যে প্রতিটি খুঁটিয়ে দেখা সম্ভব না। খুঁটিয়ে দেখতে গেলে হয়তো দেখা যাবে যে কিছু কিছু ধোপে দিচ্ছে না, এটা হতে পারে। কিন্তু আমরা জানি যে একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দেশে হয়েছে এবং সেই টাকাগুলি নিশ্চয় বাইরে যাচ্ছে। দুর্নীতির টাকা ছোটখাটো কিছু ভোগে লাগে স্থানীয়ভাবে, কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না, কাজে তারা এটাকে পাচার করে দেবেন, এটাই স্বাভাবিক। এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসাবে এক একটা প্রজেক্ট। ধরুন আনুমানিক কমপক্ষে 5, কেউ কেউ বলেন 8 বিলিয়ন ডলার চুরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে, যেটা হলো আপনার ওই রূপপুর প্রকল্প। খুব কনজারভেটিভ এস্টিমেট যে 5 বিলিয়ন ডলার এখান থেকে চলে গেছে। আপনি হিসাব করুন তাহলে। এইভাবে কিন্তু যদি যেতে থাকে, আপনি যদি অন্যান্য প্রজেক্ট গুলি দেখেন, প্রত্যেকটা প্রজেক্ট শুরু হয় যা তার থেকে দ্বিগুণ বেশি বা তার থেকে বেশি খরচ হয়। কিন্তু রূপপুর তো রাশিয়ার, মানে রূপপুর দিয়ে টাকা পাচার করার সুবিধা হয়েছে বেশি, মানে এটা আমি বলতে পারবো না। তবে হিসাবটা খুব সহজ। হিসাবটা হচ্ছে এরকম যে পার্লামেন্টে দাঁড়িয়ে ইয়াফিস ওসমান বলেছেন যে ভারতের সিমিলার প্রকল্পের তুলনায় আমাদের এই প্রকল্পে 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। 40,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে। এটা কিন্তু পার্লামেন্টের প্রশ্নোত্তরে উনি উল্লেখ করেছেন। ইন্টারেস্টিং। আমরা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে গত মাসে আমরা দেখলাম যে বর্তমান সরকার একজন উপদেষ্টা, আমি নামই বলি, ডক্টর আসিফ নজরুল সুইজারল্যান্ডে হেনস্থার শিকার হয়েছেন। হেনস্থা মানে তাকে আওয়ামী লীগের যারা আছেন তাদের কেউ কেউ, আমরা যতটুকু দেখেছি তার চেয়েও বেশিও নাকি ঘটেছে, যারা দায়ী। মানে আমরা এটার মধ্যে দেখতে পাই সুইজারল্যান্ডে কি আসলে আমাদের একজন অ্যাডভাইজারের কোনো প্রোটোকল নাই? মানে মানে জেনেভাতে তো মিশন আছে যেখান থেকে তিনি আসছিলেন, সেটার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? প্রোটোকলের জায়গায় কোনো ঘাটতি ছিল কিনা? দেখুন, প্রোটোকলটা কিন্তু বেসিক্যালি, আমি তো দীর্ঘদিন প্রোটোকলে কাজ করেছি। প্রোটোকল হলো কমন সেন্স এবং পরিস্থিতি সামাল দেওয়া উপস্থিত। আমি আসিফ নজরুলের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং এই জিনিসটা আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি লজ্জিত এবং দুঃখিত যে ঘটনাটা ঘটেছে। অবশ্যই এটা কোনো অবস্থাতেই ঘটা উচিত ছিল না। যেই একজন অফিসার এবং দায়িত্ব ছিল তাকে প্রোটোকল দেওয়া ওই মুহূর্তে, কারণ ওখানে আমি একটা কথা বলি, মানে সুইস নিয়ম অনুযায়ী শুধু আসলে ফুল টাইম সিকিউরিটি তারা দেয় শুধু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং ক্ষেত্র বিশেষে পররাষ্ট্রমন্ত্রী। অন্যদের ক্ষেত্রে তারা যদি তারা স্পেসিফিক পায়, মানে থ্রেট পায়, তখন তারা দেয়। এখন এই ঘটনাটা কিন্তু এই ধরনের ঘটনা প্রথম ঘটেছে। এখন আমরা সবাইকে অ্যালার্ট করেছি যে এই ধরনের ঘটনা যেন কোনো অবস্থাতেই ঘটতে না পারে, আগে থেকে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই জন্যই বলছি যে এটা প্রথম ঘটেছে এবং সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত বোধ করছি এবং লজ্জিত বোধ করছি যে এটা আসিফ নজরুল একজন বন্ধু মানুষ, তার ক্ষেত্রে এটা ঘটেছে এবং অত্যন্ত জ্যেষ্ঠ একজন উপদেষ্টা। যে অফিসার তার সাথে প্রোটোকলের জন্য নিয়োজিত ছিল
সে নির্লিপ্ত ছিল বা চুপ ছিল, এটা গ্রহণযোগ্য না। তাকে আমরা নিয়ে এসেছি এবং আমি একটা এনকোয়ারি করেছি। এনকোয়ারিতে একজন উচ্চপদস্থ অফিসারকে পাঠানো হয়েছে এবং তাকে আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি, সে যাওয়ার আগে আসিফ নজরুলের সাথে কথা বলে গেছে। আমি বলেছি আসিফ নজরুল সাহেবের সাথে তুমি কথা বলো, ওনার যা যা সন্দেহ আছে, যা কিছু অভিযোগ আছে সবগুলি তুমি শোনো। আমি তাকে এটা বলে দিয়েছি যে তুমি ওখানে যাচ্ছ, তুমি আমার কর্মকর্তা, এটা ঠিক, কিন্তু তুমি সেটা সম্পূর্ণ ভুলে যাবে ওখানে গিয়ে। সে একজন অত্যন্ত ভালো এবং পরিষ্কার মানুষ। আমি তাকে বলছি তুমি কিন্তু, তোমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তুমি সম্পূর্ণ নির্মোহভাবে তুমি এটার দিকে তাকাবা Okay. এবং আমাকে রিপোর্ট দিবে। আমি সেই রিপোর্টের প্রতীক্ষা আছি। যদি দেখি যে আসলে আর কারো কোনো দোষ আছে, নিতান্তই একটা হঠাৎ করে ঘটনা নয়, যদি কেউ দায়ী হয় অবশ্যই তাকে সেটা মূল্য দিতে হবে। জনাব তৌহিদ হোসেন, আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল 24 বাংলাদেশের টেলিভিশন চ্যানেল